হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গৌরীপুর সরকারি কলেজ গৌরীপুর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি অনলাইন ক্লাসে উদ্দেশ্য হলো এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে যেন তোমরা বাসায় বসে রসায়নের যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যা যেন ক্লাসের মাধ্যমে তোমরা সলভ করে নিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা চলে আসবো। আজকে তোমাদের সাথে আছি আমি অমিত চন্দ্র, 35তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা, প্রভাষক রসায়ন, গৌরীপুর সরকারি কলেজ, গৌরীপুর, ময়মনসিংহ। আমার মোবাইল নাম্বার 01687239319। পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে যে কোনো সময় যদি এই নাম্বারে ফোন করো তাহলে অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন সাবজেক্টের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টি যদি আমরা ভালোভাবে স্টাডি করি তাহলে প্রতি বছরই আমরা কোনো না কোনো নাম্বার এই অধ্যায় থেকে আমরা আনসার করতে পারবো। আর আরেকটা কথা বলে রাখি, এই অধ্যায়টি অনেকে পড়তে আগ্রহী হয় না, কারণ হলো অধ্যায়টি মূলত একটু মুখস্থ টাইপ অধ্যায় হয়ে যায়, অর্থাৎ এটা যত না বেশি বোঝার তার চেয়ে বেশি মুখস্থ করতে হয় বেশি, যার ফলে শিক্ষার্থীরা এই অধ্যায়টার প্রতি বেশি আগ্রহ বোধ করে। তো আমার আজকের স্লাইডে অর্থাৎ এই অধ্যায়ে যে স্লাইডগুলো পড়াবো সেটার উদ্দেশ্য থাকবে যেন তোমাদের এই টপিকসগুলো ঠিক মুখস্থ না করে বোধগম্য করা যায়। বোধগম্য করলে সুবিধাটা যেটা হবে সেটা হলো তোমাদের পরীক্ষায় আনসার করতে তোমাদের সুবিধা হবে এবং এই অধ্যায়টার প্রতি তোমাদের আগ্রহ বাড়বে। যেহেতু অধ্যায়টি সবসময় গুরুত্বপূর্ণ, প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা এই স্লাইডটি দেখার মাধ্যমে আমি আশা করব যে তোমাদের এই অধ্যায়ে যে ভীতি সেগুলো দূর হয়ে যাবে। তো আমরা এই অধ্যায় এইগুলো সম্বন্ধে আমার আগ্রহ বোধ তৈরি হবে। ঠিক আছে, তো আমরা এখন মূল আলোচনা করতে পারবো। আলোচ্য বিষয় আমাদের এই যে আজকের টপিক আলোচনা হবে, এটার পড়ার বিষয় কি থাকবে, আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। খাদ্য নিরাপত্তার আসলে গুরুত্ব মূল্যায়ন করব। অর্থাৎ খাদ্য নিরাপত্তা মানে কি, ওই যে আমরা বলছিলাম ফুড যেহেতু পাওয়া, ফুডটাকে কি করতে হবে, অবশ্যই নিরাপদ রাখতে হবে, কারণ ফুড যদি দূষিত হয় তাহলে কি হয়ে যাবে, আমাদের শক্তিটা বিনষ্ট হবে বা শক্তি বাধাগ্রস্ত হবে। সুতরাং খাদ্য নিরাপত্তায় যে রসায়ন কি কি ভূমিকা পালন করে আমরা সেটা জানবো। আর কি জানবো, খাদ্য সংরক্ষণে বিভিন্ন কৌশল বর্ণনা করতে পারবো। খাদ্য সংরক্ষণে নানা ধরনের কৌশল আছে, আমরা এগুলো কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। সাসপেনশন এবং কোয়াগুলেশন, যে একটা ছবি দেখছিলাম না আমরা, যে তিনটা গ্লাসের মধ্যে কয়েক ধরনের সলিউশন রাখা আছে, এরকম সাসপেনশন কোনটা, কোনটা ইমালশন, কোনটা কোয়াগুলেশন, কোনটা শুধুমাত্র সলিউশন, এই সম্পর্কগুলো আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আর কি দুধ এবং দুধ থেকে তৈরি বিভিন্ন খাদ্য সম্পর্কে আমরা কি করতে পারবো, বর্ণনা করব। কারণ কি আমরা বলছিলাম ওই যে দই বানাইতে পারি, মাখন বানাইতে পারি, ঘি বানাইতে পারি, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কি থেকে বানাইতে, দুধ থেকে বানাইতে পারি, এই সম্পর্কে আমরা জানবো। আর এই বিভিন্ন ধরনের ক্লিনার পরিষ্কারকরণের কৌশল ব্যাখ্যা করবো। এই যে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এগুলো আসলে কিভাবে কাজ করে, কেন আমরা টয়লেট ক্লিনারটা গ্লাসে ইউজ করি না, বা গ্লাস ক্লিনারটা কেন আমরা টয়লেটে ইউজ করি না, দুইটাই তো ক্লিনার, দুইটার দুই কাজ, এবং কেন কোনটা ইউজ করতেছে এবং কোনটা কিভাবে কাজ করতেছে ওটা আমরা কি জানতে পারবো, এবং শুধু জানতে পারবো না, আমরা বানাইতেও পারবো। আমাদের ওই কেমিক্যাল কম্পাউন্ডগুলো আমাদের বলে দেওয়া থাকবে, আমরা চাইলে এটা বাসায় নিজেরা বানাইতেও পারবো। আমরা ওইগুলো ভিডিও দেখবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে। তো খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব মূল্যায়ন করবো। ওই যে বললাম সকলের রান্নাঘরে ভিনেগার থাকে, ভিনেগারে কিন্তু অনেক ধরনের গুরুত্ব আছে, এর মধ্যে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, এবং এটা প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো বোর্ডে সৃজনশীল প্রশ্ন আকারে এটা থাকে। আচ্ছা, তারপরে আসতেছি পাঁচটা মৌলিক চাহিদাতে রসায়নিক দৃপ্ত পদচারণা। ঠিক আছে, কি হবে মৌলিক চাহিদা বলতে আমরা কি বুঝি, মৌলিক চাহিদা মানে হলো পাঁচটা মৌলিক চাহিদা আছে আমাদের: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই যে আমরা অধ্যায় শুরুতেই পড়ে আসছিলাম না, যে একটা অ্যাপ্লিকেশন দেখছিলাম কেমিস্ট্রি, যে সবকিছুর মধ্যে কেমিস্ট্রি আছে। আমাদের খাদ্যের মধ্যে আমরা যা খাই প্রতিদিন, এগুলোর মধ্যে ভাত, রুটি, যা কিছু আছে সব কোনো না কোনো কেমিক্যাল কম্পাউন্ড আচ্ছা গেল। তারপরে বস্ত্র, যা যা প্রতিশ্রুতির কাপড় বলো, নাইলনের কাপড় বলো, পলিথিন বলো, যা যা আমরা ইউজ করি
কাপড়ের মধ্যে যা যা করি বা এগুলা যে ইন্ডাস্ট্রি থেকে বানায় এগুলা কি ইউজ করে, কাপড়ের রং ইউজ করে, কাপড়ের রং কি এক ধরনের কেমিক্যাল। আলটিমেটলি আমরা এই নানা ধরনের কেমিক্যালের সমষ্টি। তারপরে ধরো মৌলিক চাহিদার মধ্যে আছে হলো বাসস্থান, এই যে রড, সিমেন্ট, ইট, তারপরে টিন, বাসা বাড়ি বানানোর জন্য যা যা আমরা ব্যবহার করি, কাঠ, বাঁশ, সবই কি কোনো না কোনো কেমিক্যাল কম্পাউন্ড। তারপরে আছে চিকিৎসা, চিকিৎসা এই যে মেডিসিন, এগুলো কি বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড। তারপর শিক্ষা, এই যে শিক্ষা, এই যে মার্কার বলো, কাগজ বলো, খাতা বলো, বই বলো, এগুলো কিন্তু কোনো না কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়ে আসতেছে এবং এগুলো কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড, কোনো না কোনো কেমিক্যাল ইউজ করে এগুলো হচ্ছে। তো আলটিমেটলি এই পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে কি আছে, রসায়ন ওতপ্রোতভাবে জড়িত আছে। তাই আমরা কি বলতে পারি যে জীবন মানে রসায়ন আর রসায়ন মানে জীবন। অর্থাৎ আমরা আগে কিন্তু জেনে আসছি কি জানতাম যে পানি যখন নাম জীবন, আর এখন বড় হয়ে জানতেছি কি ওই যে জীবন মানে জীবাংলা। জীবন মানে জীবাংলা না, জীবন মানে আসলে কি রসায়ন। কারণ হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি আছে, রসায়নের কোনো না কোনো ভূমিকা আছে। ঠিক আছে, সুতরাং আমরা অবলীলায় বলে ফেলতে পারি রসায়ন মানে হলো জীবন এবং জীবন মানে হলো রসায়ন। আচ্ছা, আমাদের এখন টপিক হবে খাদ্য নিরাপত্তা এবং রসায়ন। ফুড সেফটি, অর্থাৎ ফুড যেহেতু পাওয়ার, ফুড যেহেতু শক্তি, খাদ্য যেহেতু শক্তির উৎস, সেটা আমাদের এই খাদ্যটাকে কি রাখতে হবে, শক্তিটাকে সেফ রাখার জন্য আমাদের খাদ্যটাকে সেফ রাখতে হবে। ওই যে বলছিলাম মোবাইলটাকে চার্জ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, চার্জার ব্যবহার করি। এখন যদি বাজারে চার্জার কিনতে যাই আমরা কোন চার্জার কিনি, ভালো চার্জার কিনি, বলি যে এমন একটা চার্জার দেন যে চার্জার দিয়ে মোবাইলটা কি করা যাবে, খুব ভালোভাবে চার্জ দেওয়া যাবে। পরে যদি দোকানদার বলে যে না এমন একটা চার্জার আছে কম দাম কিন্তু এটা দিয়ে তো চার্জ দিলে মোবাইল বিস্ফোরিত হতে পারে, তখন কি আমরা এটা কিনবো না? আমরা বলবো না, মোবাইল নষ্ট হয়ে যাবে না, আপনি আমাকে দাম বেশি হলেও ভালো চার্জার দেবেন। তাহলে আমরা খাদ্যের ক্ষেত্রে আমরা কি করবো, আমরা ভালো খাবার খাবো। হ্যাঁ, তো ভালো খাবার খেতে হলে আমার খাদ্যটাকে কি রাখতে হবে, সেফ রাখতে হবে। হ্যাঁ, তো খাদ্যটাকে সেফ রাখার জন্য আমাদের কি খাদ্য সংরক্ষণ করতে হবে বা খাদ্যের পুষ্টিমান যেন ঠিকঠাক থাকে, এগুলো আমাদের বিবেচনা করতে হবে। তো ফুড সেফটি নিয়ে পড়ার আগে আমরা জেনে নিই ফুড জিনিসটা কি। আমাদের প্রধানত মৌলিক চাহিদা, যে বলছিলাম পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে প্রথমটা কি, খাদ্য। তো খাদ্য হলো প্রধানত মৌলিক চাহিদা। খাদ্যের কাজ কি, দুইটা দুইটা কাজ কি কি, ক্ষুধা নিবারণ করে আর শারীরবৃত্তীয় শক্তি এবং পুষ্টি প্রদান করে। আমাদের খাদ্যের মেইন কাজ কি, আমাদের যখন একটু পর পর 5-6 ঘন্টা পর পর খুব ক্ষুধা লাগে, অর্থাৎ পেট খালি হয়ে যায়, মনে হয় কিছু না কিছু খাইতে হবে। তো আমরা সকালে খাই, সকালের পর দুপুরে খাই, তারপরে বিকেলে আবার খাই, তারপর রাতে আবার খাই, একটু পর মানে খাবার আমাদের লাগে, ক্ষুধা আমাদের লাগে। তো ক্ষুধা নিবারণ করা হলো খাদ্যের কাজ। খাবার খেলে আবার দেখা যায় আবার ক্ষুধা চলে যায়, তার মানে ক্ষুধা নিবারণ আমাদের একটা কাজ করে, আর একটা কি শারীরবৃত্তীয় কিছু কাজ করে। আমাদের শরীরের ভিতরে নানা ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন চলতে আছে, মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো চলমান থাকে। এবং এই শারীরবৃত্তীয় শক্তি এবং পুষ্টিগুলো প্রদান করার মেইন কাজটা খাদ্যের। কারণ আমরা যেহেতু অন্য কোনো সোর্স থেকে শক্তি নিতে পারি না, এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলা, এই কেমিক্যাল বিক্রিয়াগুলো, এই যে কোষের রাসায়নিক শক্তিগুলো কোত্থেকে আসে, খাবার থেকে আসে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো আগেই বুঝতে পারছি ফুড ইজ পাওয়ার বা খাদ্যের ক্ষমতা। দেখো আমাদের শরীর বেঁচে থাকার জন্য সবসময় আমাদের কি লাগবে, তাহলে খাদ্যের প্রয়োজন হবে। অর্থাৎ খাদ্য যারা আছে সেই আসলে ক্ষমতাবান। ওকে, খাদ্য নিরাপত্তার সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি যে উৎপাদন থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আমাদের খাদ্যকে জীবাণুমুক্ত এবং দূষণমুক্ত রাখা বা স্বাস্থ্যহানির কারণগুলো থেকে মুক্ত রাখার বিষয় হলো খাদ্য নিরাপত্তা। আমরা এই পুরো সব মানে বাক্যটা আবার একবার ভেঙে ভেঙে পড়ি, যে বলতেছি উৎপাদন থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত, ওই যে ইন্ডাস্ট্রি থেকে যেটা বানাচ্ছে বা কৃষক যেটা একদম তার ক্ষেত থেকে বানাচ্ছে, সেটা থেকে শুরু করে আমি খাদ্য গ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যকে কি করতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে এবং কি দূষণ মুক্ত রাখতে হবে। কোনো একটা স্টেজে কি করা যাবে না, খাবারটাকে দূষিত করা যাবে না, খাবারটাকে জীবাণুযুক্ত করা যাবে না, সবসময় জীবাণু মুক্ত এবং দূষণ মুক্ত রাখতে হবে। এবং স্বাস্থ্য হানি যেন না ঘটে সেই কারণগুলোকে থেকে কি খাদ্যটাকে মুক্ত রাখতে হবে। তাহলে যদি খাদ্যটা খাই, তাহলে সেই খাদ্যটা হবে নিরাপদ খাদ্য। এবং এই যে ব্যাপারটা, টোটাল ব্যাপারটা তাকে বলা হবে খাদ্য নিরাপত্তা। কারণ খাদ্য নিরাপত্তার নিয়ম কি 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 বিষয় থাকলে আমরা বলতে পারবো যে এই খাদ্যটা নিরাপদ। তো এটা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের নীতিমালা আছে, কিন্তু আমাদের দেশে সেইভাবে কোনো নীতিমালা নাই। তো তারপর আমরা বাইরের দেশের যে নীতিমালাগুলো আছে, ডব্লিউএইচও এটা 5টা দিক নির্দেশনা দিয়েছে। ডব্লিউএইচও মানে কি, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বর্তমানে করোনা সিচুয়েশনের সময় কিন্তু যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আমরা নানা ধরনের কার্যক্রম দেখতে পারতেছি, মূলত এই সংস্থাটাই সারা বিশ্বব্যাপী করোনা কালীন সময়ে কি করতেছে, আমাদের নানা ধরনের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে WHO,
বইয়ের জন্য 5টা দিক নির্দেশনা রয়েছে কিসের জন্য? খাদ্য নিরাপত্তার জন্য। অর্থাৎ এই 5টা দিক যদি ঠিক থাকে তাহলে আমরা কি বলতে পারি? একটা খাদ্যকে নিরাপদ বলতে পারি। কি কি টপিকসটা? দূষণমুক্ত খাদ্য। খাদ্যকে অবশ্যই কি হইতে হবে? দূষণমুক্ত, দূষিত হওয়া যাবে না। খাদ্য যদি দূষিত হয়ে যায় তাহলে আমরা তাকে আর নিরাপদ খাদ্য বলবো না। খাদ্যকে প্রথমে কি হইতে হবে? দূষণমুক্ত হতে হবে। আর কি? কাঁচা এবং রান্না খাদ্য পৃথক রাখতে হবে। আমরা বাজার থেকে কাঁচা শাকসবজি এনে কি রান্না করি, রান্না করে এই রান্না করা সবজিটা আবার কাঁচার সাথে মিশানো যাবে না। আলাদা আলাদা পাত্রে আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। ঠিক আছে? কারণ কাঁচাগুলোর মধ্যে বাইরের অণুজীবগুলো, বাইরের ব্যাকটেরিয়াগুলো ইজিলি থাকে, আর যেগুলো রান্না করে এগুলোর মধ্যে অণুজীবগুলো সেভাবে থাকতে পারে না, মারা যায়। তারপর আমরা যদি মিক্স করে দিই তাহলে আবার অণুজীব আবার মিক্স হয়ে যাবে, তা করা যাবে না। আমাদের কি করতে হবে? কাঁচা এবং রান্না খাদ্য সবসময় পৃথক রাখতে হবে। আর কি আছে? যথাযথ রান্না। যথাযথ রান্না বলতে কি বোঝাচ্ছে? যে আমরা আসলে একজন বিখ্যাত লোক একবার বলছিল আমাদের যে খাদ্যের স্টাইল, আমরা কি করি? আমাদের দেশে রান্না করার সময় খাদ্য অনেক হিট দিই, খাদ্য পুড়িয়ে ফেলি, ভেজে খাই, ভাজা পোড়া বেশি খাদ্য পছন্দ করি, কিন্তু এটা আসলে ঠিক না। একটা লোক বলছিল যে বাংলাদেশের রান্নার সম্পর্কে বলছিল যে বাংলাদেশি পিপল only know how to eat but they don't know how to cook। অর্থাৎ আমরা শুধু আসলে খেতে জানি, কিন্তু কিভাবে রান্না করতে হয় তা জানি না। যার ফলে কি হয়? খাদ্যটা মধ্যে যে যথাযথ পরিমাণ পুষ্টিমান ছিল সেটা আমরা এক্সাক্ট পরিমাণে পাই না, কিছুটা কম পাই। তো খাদ্য আমাদের রান্না করতে হবে কি? যথাযথ। যেই খাদ্য যতটুকু হিট দিয়ে বা যতটুকু ঠান্ডা করে রান্না করার কথা ঠিক সেভাবে রান্না করতে হবে, যেন সেই খাবারের পুষ্টিমানটা কি থাকে? ঠিক থাকে। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আরো পরবর্তীতে দেখবো কি কি হয় খাদ্য আমি যদি বেশি দিই। যেমন ধরো আমি যদি মনে করো কিসের কথা, ভিটামিন সি এর কথাই বলা যায়। ভিটামিন সি এর যে কেমিক্যাল বন্ডগুলো আছে এগুলো খুবই সফট, অর্থাৎ বেশি স্ট্রং না। তো আমরা যদি ভিটামিন সি সমৃদ্ধ কোনো খাবারকে খুব বেশি হিট দিয়ে রান্না করি তাহলে কি হবে? তার মধ্যে যে ভিটামিন সিটা ছিল, এটার যে কেমিক্যাল বন্ডিং ছিল এগুলো সব ভেঙে যাবে। তো ভিটামিন সি এর বন্ডিং যদি ভেঙে যায়, তো ভিটামিন সি খেলে যে আমাদের উপকারিতাগুলো ছিল এগুলো আমরা কি ওই খাদ্য থেকে আর পাবো না। তো আমরা তো মনে করতে পারি ও আচ্ছা আমি তো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাচ্ছি, তাহলে তো আমাদের ভিটামিন সি এর অভাব পূরণ হবে। কিন্তু আসলে যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু হবে না। কারণ কি? কারণ আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা খাচ্ছি, কিন্তু তাকে যথাযথভাবে রান্না করার না কারণে ভিটামিন সিটাই আসলে পাচ্ছি না, বা পেলেও সেটা কি পাচ্ছি? অনেক কম পাচ্ছি। আর কি আছে? খাদ্য সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণটা ভালোভাবে করতে হবে, কারণ আমরা তো দেখা যায় একবেলা রান্না করে এটা দিয়ে 2 বেলা 3 বেলা খাওয়ার চেষ্টা করি। তো একবার রান্না করে যদি আমি ঠিকভাবে খাদ্য সংরক্ষণ করতে না পারি তাহলে কি হবে? ওই যে ফ্রেশ খাবারটা রান্না করছিলাম ওটা ধীরে ধীরে পচন ধরবে, আর পচন ধরলে সেটা কি হচ্ছে? দূষণযুক্ত হবে। ওই যে 1 নাম্বার সোর্সে বলা আছে যে খাদ্য কোনো দূষণমুক্ত খাদ্য হতে হবে। তার মানে খাদ্য সংরক্ষণ প্রসেসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। খাদ্য এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন এটার মধ্যে কোনো প্রকার বাইরে থেকে অণুজীব বা ব্যাকটেরিয়া আক্রমণ করে এটাকে দূষিত করতে না পারে। 5 নাম্বার কারণ কি বলছে? নিরাপদ পানি। খাবার রান্না করতে গেলে পানি আমাদের লাগবেই, বা খাবার উৎপাদন করতে গেলে আমাদের কি লাগে? পানি লাগে। তো এই যে পানির সোর্সটা কি হতে হবে? নিরাপদ হতে হবে। পানির মধ্যে যেন অণুজীবের পরিমাণ বা কম থাকে, বা আমরা যেগুলো খাদ্য ইউজ করি সেটা যেন একদম বিশুদ্ধ পানি আমরা ইউজ করি খাদ্য রান্না করার জন্য। ঠিক আছে? খাদ্য নিরাপত্তা বিষয়ক নীতিমালা। এখানে একটা ছবি দেখতেছি একজন, এই যে আমরা দেখলাম যে একটা ছেলে বই নিয়ে পড়তেছে। তোমাদের আশেপাশে তোমরা যারা বসছো তারা আশা করি খাতা কলম নিয়ে বসছো এবং বই খুলে বসছো। তোমাদের বোর্ড নির্ধারিত যে কোনো একটা বই তোমরা খুলে দেখতে পারো। বইয়ের মধ্যে কি আছে? খাদ্য নিরাপত্তা বিষয়ক কি দেওয়া আছে? নীতিমালা দেওয়া আছে। তো নীতিমালাগুলো কি তোমরা একটু বই থেকে দেখার চেষ্টা করবে। নীতিমালাগুলো তোমরা পড়লেই সহজে বুঝতে পারবে, খুব ইজি নীতিমালা। আমি সংক্ষেপে বলার চেষ্টা করি যে খাদ্যশস্যের মধ্যে সঠিক উপায়ে সার এবং কীটনাশক দেওয়া হচ্ছে নাকি, তারপর ফলমূল কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা হচ্ছে নাকি, তারপরে মিল্ক এবং মিল্কের যে প্রোডাক্ট গুলো আছে যে দই, ঘি, পনির, এগুলা কি সঠিকভাবে উৎপাদন করা হচ্ছে নাকি এবং এগুলো মান নিয়ন্ত্রণ করা হচ্ছে নাকি, তারপরে মাছ মাংস এগুলোর মান নিয়ন্ত্রণ থাকতেছে নাকি, বা পোল্ট্রি ফার্মে উৎপন্ন ডিম ও মুরগি কি রোগ জীবাণু মুক্ত কিনা, বা বিদেশ থেকে আমরা যে সকল খাদ্য আমদানি করি এগুলা কি আসলে সঠিক মানসম্মত কিনা, বা হোটেল রেস্টুরেন্টে আমরা যে খাবার খাই সেগুলা কি পরিবেশটা কি স্বাস্থ্যসম্মত কিনা, এইগুলো বিভিন্ন ধরনের নীতিমালা আছে। তো এগুলো আমরা আসলে খুব সহজেই বুঝতে পারি। সুতরাং এগুলো প্রত্যেকের বই আরো আরো নীতিমালা লেখা আছে। তো আশা করি বই থেকে পড়লেই বুঝতে পারবে। এটা বিস্তারিত বোঝানোর তেমন কিছু নেই। খাদ্য নিরাপত্তা হলো বিশ্বের এক বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কেন? ওই যে একটু বললাম যে পৃথিবীর সকল দেশ জানে যে আমি যদি খাদ্যে সহিংসপূর্ণ থাকি তাহলে কি হবে না, আমার অনেক ধরনের সমস্যা আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো, এবং সমাজে যে অস্থিতিশীলতা সেটা আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো।
তাই এখন বিশ্বের সকলের টার্গেট থাকে যে আমাকে আর যাই কিছু হোক না হোক, আমি পারমাণবিক শক্তিধর দেশ হই বা না হই, আমি যুদ্ধের ক্ষমতা সম্পন্ন দেশ হই বা না হই, আমাকে কি করতে হবে? আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এই যে বাংলাদেশ এখন ধীরে ধীরে উন্নত দেশের রাষ্ট্রের দিকে, উন্নত রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। এটা কেন যাচ্ছে? কারণ আমাদের প্রথম যে টার্গেট আমরা ফুলফিল করতে পারছি তা হলো আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আমাদের যদি বন্যা হয়, বিভিন্ন ধরনের দুর্যোগ হয়, তারপরে আমাদের কি হয় না, খাদ্য দেখা যায় বাজার থেকে কি হয় না, কখনোই অভাব হতে হয়। হয়তো একটু দাম বাড়ে বা কমে, কিন্তু কখনোই বাজার থেকে ওই প্রোডাক্টটা কি হয়ে যায় না, একদম উধাও হয়ে যায় না। অর্থাৎ আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারছি বলেই আজকে আমাদের দেশ পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই যে খাদ্য নিরাপত্তা, এটা আমরা মোকাবেলা কিভাবে করবো, কি উপায়ে গেলে আমরা খাদ্য নিরাপত্তা মোকাবেলা করতে পারবো? সেটা হলো আমাদের পুষ্টিকর খাদ্যের সর্বোচ্চ উৎপাদন করতে হবে। আমরা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বেশি উৎপাদন না করে আমরা কি করবো, পুষ্টিকর খাদ্য যেগুলো আছে, যেমন ভাত, দুধ, তারপরে শাকসবজি, খনিজ লবণ, পানি, এগুলো আমরা যেন আরো বেশি করে উৎপাদন করতে পারি, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর কি, খাদ্যে ভেজাল, দূষণ এবং বিষক্রিয়া প্রতিরোধ করতে হবে। খাদ্যের মধ্যে যেন কোনো প্রকার ভেজাল মেশানো না হয়, খাদ্য যেন কোনোভাবে দূষিত না হয়, এবং খাদ্যের মধ্যে যেন বিষক্রিয়া না হয়, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আর অণুজীব যেন খাদ্যের মধ্যে কি করতে না পারে, অ্যাটাক করতে না পারে। আর সর্বোপরি নিরাপদ খাদ্য প্রক্রিয়া করা এবং দীর্ঘস্থায়ী খাদ্য সংরক্ষণ ব্যবস্থা করে তুলতে হবে। আমরা একটা খাদ্য বানাবো, এটা একদিন পরে এই প্রাকৃতিকভাবে নষ্ট হয়ে যাবে, তা আমরা হতে দেব না। আমরা জানি খাদ্য প্রাকৃতিকভাবে নষ্ট হবে, সুতরাং আমাকে এমন একটা প্রসেস অবলম্বন করতে হবে যেন সেটা পুষ্টিমান অক্ষত রেখে, সঠিক গুণাগুণ অক্ষত রেখে কি করতে পারে, খাদ্যকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে। সুতরাং আমাদের খাদ্য সংরক্ষণের প্রতি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? তো এই খাদ্য সংরক্ষণের প্রতি গুরুত্ব দিতে গেলে আমাদের কৃষি জ্ঞান লাগবে, রসায়নিক জ্ঞান লাগবে। অর্থাৎ এই খাদ্য নিরাপত্তা ব্যবস্থা যেহেতু একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে আমরা যদি সঠিক উপায়ে ফুলফিল করতে চাই, তাহলে আমাদের কিসের জ্ঞান লাগবে? রসায়নের জ্ঞান লাগবে। রসায়নের জ্ঞান যেহেতু লাগবে, সুতরাং খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা কি সর্বব্যাপী। তারপরে আসি নিরাপদ খাদ্য উপাদান। নিরাপদ খাদ্য উপাদানে কি বলা হচ্ছে? শক্তির চাহিদা। আচ্ছা, শক্তির চাহিদা কি, আমাদের শক্তির চাহিদাটা কি? যে বিএমআর, বেসাল মেটাবলিক রেট। আমাদের শক্তি চাহিদা কি, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের বডিতে কি মানে কাজকর্ম বন্ধ হয়ে যায় না, আমাদের বডিতে তখন কি চলতে থাকে, কাজকর্ম চলতেই থাকে। অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের বিক্রিয়া চলতে থাকে। এই বিক্রিয়াগুলো চলার জন্য একটা শক্তির প্রয়োজন না? অর্থাৎ আমরা যখন কোনো প্রকার কাজকর্মে অ্যাক্টিভ থাকি না, অর্থাৎ ধরে রাখতে পারি যে ঘুমিয়ে থাকি, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরে ন্যূনতম শক্তি ব্যয় হয়। সেই ন্যূনতম শক্তিটাকে বলা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ এই শক্তিটা না থাকলে আমরা কি করতে পারবো, বেঁচে থাকতে পারবো। আমাদের ন্যূনতম এইটুকু শক্তি থাকলে আমরা কি করতে পারবো, কোনো প্রকার কাজকর্ম না করে যদি আমরা একদম রেস্টে থাকি, তখন আমাদের এই মিনিমাম এই শক্তিটা আমাদের লাগবে। হ্যাঁ, আর কেউ যদি বলে যে আমি কাজকর্ম করবো না, আমার তো তাহলে শক্তি খরচ হবে না, তাহলে তুমি অনেকদিন বেঁচে থাকবো, তা হবে না। শক্তি অবশ্যই খরচ হবে, কারণ আমাদের বডিতে প্রতিনিয়তই কি চলতেছে, বিভিন্ন শারীরবৃত্তীয় বিক্রিয়া চলতেছে। বিক্রিয়াগুলো চলার জন্য কি লাগবে, শক্তি লাগবে। সুতরাং আমাদের এই ন্যূনতম শক্তিটাকে বলা হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট। এই বেসাল মেটাবলিক রেট যদি আমি, এই পরিমাণ শক্তি যদি আমার বডিতে থাকে, তাহলে আমি বেঁচে থাকবো, কিন্তু কি করতে পারবো না, কোনো প্রকার কাজ করতে পারবো না। কেন? কারণ ওই যে বলছিলাম যে এটা হলো ন্যূনতম শক্তি। অর্থাৎ আমি যদি ফুল রেস্টে থাকি, তখন আমার বডিতে এই শক্তির প্রয়োজন হয়। আমি যদি কাজকর্ম করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এক্সট্রা শক্তি লাগবে। হ্যাঁ, তো এক্সট্রা শক্তির জন্য আমার আরো এক্সট্রা শক্তি লাগবে। অর্থাৎ আমাদের মোট শক্তি বিএমআর এর চেয়ে আরো বেশি হয়। তো বিএমআরটা আমাদের মোট শক্তির তুলনায় অনেক কম। তো বিএমআরটা পুরুষ এবং নারী ভিন্ন ভিন্ন। একজন পুরুষের 6694.4 কিলো জুল, একজন নারীর ক্ষেত্রে 6276 কিলো জুল। এই দুইটা বেশ ইম্পর্টেন্ট সংখ্যা, তোমরা একটু নোটটা টুকে রাখার চেষ্টা করো, পরীক্ষা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে বিএমআরটা হলো মোট শক্তি। এই যে আমাদের কাজকর্ম করার জন্য আমাদের যত ধরনের শক্তি, আমরা প্রতিদিন বাঁচার জন্য আমাদের কাজকর্ম করে খেতে হয়, এগুলোর জন্য আমাদের টোটাল যে শক্তি লাগে, তার তিন ভাগের দুই ভাগ হলো কি, এই বিএমআর। আর বাকি এক ভাগ হলো আমাদের এই কাজকর্ম করার জন্য শক্তি প্রয়োজন। অর্থাৎ চিন্তা করে দেখো, বেশিরভাগ শক্তি ইউজ হয় আমাদের দেহের ভিতরে শারীরবৃত্তীয় কাজ করার জন্য। ঠিক আছে? আর কি এখানে বলা হচ্ছে থার্মোজেনেসিস বা তাপ উৎপাদন। এটা দ্বারা আমরা কি বুঝতেছি, ওই যে আমরা যে শক্তিটা কোথা থেকে পাচ্ছি, এই যে বিএমআর কথাটা বললাম, কোথা থেকে পাই, খাবার থেকে পাই। খাবারটা কি সরাসরি শক্তি হয়ে যায়? এটা কি হয় শক্তি হয়? তাহলে খাবার যখন আমরা খাই, তখন সেটা আমাদের বডিতে গিয়ে বিক্রিয়া করে, বিক্রিয়া করার ফলে বিক্রিয়া প্রোডাক্ট
প্রোডাকশনের মধ্যে মনে করো পানি উৎপন্ন হয় বা অনেক কিছু উৎপন্ন হয়, এই অনেক কিছু উৎপন্ন হওয়ার সাথে সাথে বাই প্রোডাক্ট হিসেবে বা কো প্রোডাক্ট হিসেবে আমরা কি পাই, শক্তি উৎপাদিত হয়। ওই যে আমরা কেমিস্ট্রি করে আসলে আমরা তাপ উৎপত্তি বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপত্তি বিক্রিয়া কি বলেছিলাম যে প্রোডাক্টের মধ্যে তাপ উৎপন্ন হয়। তো এই যে আমরা খাবারগুলো খাই, খাবার পরে দেখা যায় এগুলো সবই তাপ উৎপত্তি বিক্রিয়া, অর্থাৎ তাপ উৎপন্ন হয়। এই তাপটাই তখন আমরা কি করতে পারি, বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তর করতে পারি। অর্থাৎ তাপ শক্তিটাকে আমরা কি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে আমাদের বডির যে রাসায়নিক শারীরবৃত্তীয় কাজগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি। তো দেখা যায় বিভিন্ন ধরনের খাদ্যের এরকম তাপ উৎপাদন যে পরিমাণটা বিভিন্ন রকম। যেমন তোমাদের যদি বইয়ে খেয়াল করে দেখো, বইয়ে বিভিন্ন ধরনের এরকম টপিক আলোচনা করা আছে, তবে একটু বইটা যদি চোখগুলো কষ্ট করে দেখতে পারবে। আমি তো সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে কার্বোহাইড্রেট যদি আমরা খাই তাহলে দেখা যায় প্রায় আমাদের দহন তাপ পাওয়া যায় 1715 কিলো জুল। হ্যাঁ, তারপর যদি তেল বা চর্বি জাতীয় কোনো খাবার খাই তাহলে প্রায় 3933 কিলো জুল পরিমাণ আমরা তাপ পাই। আর প্রোটিন জাতীয় খাবার খেলে আমরা প্রায় 2385 কিলো জুল পরিমাণ তাপ পেয়ে থাকি। ঠিক আছে? আর কি, আর এরকম আরো ধরনের বই এরকম অনেক ধরনের চার্ট দেওয়া আছে যে কোন খাবার থেকে আমরা কি কি ধরনের এরকম তাপ উৎপাদন হয় বা কি কি ধরনের হিট আমরা পেয়ে থাকি, এবং এই হিট থেকে আমরা কি মেইনলি আমরা কি ইউজ করি, শক্তিটা আমরা ইউজ করি। তো খাদ্য উপাদান এবং রসায়ন কি বলতেছে যে খাদ্য উপাদান ও তার কাজ। খাদ্য উপাদান কি কি আছে, খাদ্যের মধ্যে আমরা একটা ছবি দেখছিলাম না, চার্ট, একটা চার্টের মধ্যে 7 ধরনের খাবার ছিল। কি ওই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, পানি, এগুলো একটা ছবি দেখছিলাম না। এই ছবিগুলো দেখে বলছিলাম যে এগুলো হলো আমাদের এমন খাদ্য খেতে হবে যে খাদ্যগুলোর মধ্যে এই উপাদানগুলো কি আছে, উপস্থিত আছে। তাহলে এই উপাদানগুলো উপস্থিত থাকলে সেই খাবারগুলো আমরা খাবো। তো এই উপাদানগুলো বুঝতে গেলে আমরা এগুলো কি কি কাজ করে, কেন আমরা এগুলো খাবো। আচ্ছা, তাহলে আসি প্রোটিন বা আমিষ আমি কেন খাবো, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে বলে কেন বলে, প্রোটিন বা আমিষের মেইন কাজটা কি, দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করা। আমাদের বডির যে বৃদ্ধি হইতে হবে, হ্যাঁ, এবং আমাদের বডি কিন্তু কোষগুলো প্রায় দেখা যায় অনেক কোষ সেল মারা যাচ্ছে, আবার নতুন নতুন কোষ সেল তৈরি হচ্ছে, অর্থাৎ ক্ষয়পূরণ হচ্ছে। তো এগুলো এই বেসিক কাজটার জন্য আমাদের কি দরকার, প্রোটিন বা আমিষ দরকার। তারপর আসি, এই যে এটা হলো প্রোটিন বা আমিষের একটা কেমিক্যাল ফর্ম, এটা হলো অ্যামাইনো অ্যাসিডের মনোমার। এই অ্যামাইনো অ্যাসিডটা এই কয়েকটা অনেকগুলো মনোমার মিলে পরে কি তৈরি করে, পলিমার তৈরি করে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে এই যে OH বন্ড আছে, এই OH বন্ড, এই যে OH অংশটু, এই OH অংশটু আরেকটা মনোমার যখন এই সেম মনোমার যখন এর পাশে আরেকটা থাকবে তখন কি হবে যে এটার H, একটা H আর এটার একটা OH, এই দুটো H আর OH মিলে একটা পানির অণু বের হয়ে চলে যাবে। আর এই অক্সিজেনের সাথে এই নাইট্রোজেন কি একটা বন্ড তৈরি হবে, এই বন্ডটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডের মাধ্যমে দেখা যায় প্রোটিন বা আমিষটা গঠিত, এবং অ্যামাইনো অ্যাসিডের পলিমার বলতে পারো, অর্থাৎ এটা হলো মনোমার, এটা হলো, আর প্রোটিন যেটা এটা হলো পলিমার। তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জৈব রসায়ন আরো বিস্তারিত করব। তো আমরা জাস্ট হলো এখানে এটা জেনে রাখতেছি যে এটার মেইন কাজটা কি এবং এটার ফর্মটা কি, এটার উদ্দেশ্যটা কি। আচ্ছা, তারপরে কি দেখতেছি, শ্বেতসার বা শর্করা বা কার্বোহাইড্রেট যেটাকে বলা হয়, এটা আমরা কেন খাবো, এটা আমরা খাবো দেহের শক্তি সরবরাহ করার জন্য। আমাদের বডির মধ্যে শক্তি সরবরাহ মেইনলি কি করে, কার্বোহাইড্রেট বা শর্করা বা শ্বেতসার করে। তো এটার কেমিক্যাল ফর্মুলা যে এটা দেখতে পারতেছো যে এখানে আসলে একটা পলিমার স্ট্রাকচার দেওয়া আছে। এটা হলো যে এই অংশটুকু বলা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এটা হলো আলফা ডি গ্লুকোজের মনোমার। এরকম অনেকগুলো আলফা ডি গ্লুকোজ, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আলফা ডি গ্লুকোজ একসাথে এই যে জয়েন্ট করে, এই যে একটা জয়েন্টের মাধ্যমে যখন তারা ফর্ম করে তখন তাকে বলা হবে কি, শর্করা। এই জয়েন্টের নাম হলো গ্লাইকোসাইড বন্ধন, গ্লাইকোসাইড বন্ধন থাকে। আর আর বিস্তারিত এখানে পড়ার দরকার নাই, এগুলো অন্য চ্যাপ্টারে আরো আলোচনা করা আছে, সেগুলো আমরা দেখব পরবর্তীতে। তারপরে তো আমরা জেনে রাখলাম যে এটা হলো শ্বেতসার বা কার্বোহাইড্রেটের একটা কেমিক্যাল ফর্মুলা। আর কেন আমরা খাবো, কারণ আমাদের বডি যে শক্তির মেইন সোর্সটা হয় কোথা থেকে, কার্বোহাইড্রেট থেকে। অর্থাৎ আমি যদি শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য না খাই, ভাত রুটি এগুলো যদি না খাই, তাহলে আমি কি পাবো না, তাই শক্তি পাবো না। তারপরে কি বলা আছে, স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফ্যাট। ঠিক আছে, এই ফ্যাটটা কি আসতেছে, ফ্যাট হলো দুই ধরনের হতে পারে, প্রাণীজ হতে পারে আর উদ্ভিজ্জ হতে পারে। প্রাণীজ ফ্যাট কোনগুলো, যেমন ধরো ওই যে মাখন, ঘি, অর্থাৎ ওই যে প্রাণী থেকে যেগুলো আছে, প্রাণী থেকে যেহেতু দুধ পাওয়া গেছে, দুধ থেকে যেহেতু মাখন ঘি আছে, তো এটা হলো, এগুলো হলো ফ্যাট জাতীয় খাবার, তাহলে এটা প্রাণীজ সোর্স।
আর উদ্ভিজ্জ সোর্স যেমন সয়াবিন তেল, মানে গাছ থেকে যে আমরা যেগুলো তেল ইউজ করি, সরিষার তেল, এগুলো হলো আমরা উদ্ভিদ থেকে পাই, সুতরাং এগুলো উদ্ভিজ্জ সোর্স। তো ফ্যাটের মেইন কাজটা কি? ফ্যাটের মেইন কাজটা হলো শক্তি সরবরাহ করা, অর্থাৎ ফ্যাট শক্তি সরবরাহ করে। এখন প্রশ্ন আসতে পারে কার্বোহাইড্রেট শক্তি সরবরাহ করে আবার ফ্যাটও শক্তি সরবরাহ করে, দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্যটা হলো একটা হলো ব্যাংক আর একটা হলো সরাসরি ইউজ করতেছে। আমরা কি করি? আমরা যখন কোনো একটা ইনকাম করি, টাকা ইনকাম করি, তখন আমরা কি করি? টাকায় একটা অর্ধেক অংশ বা একটা অংশ কি করি? আমরা সরাসরি খরচ করি। আর কি কিছুটা অংশ আমরা কি রাখি? ব্যাংকে সেভ রাখি, যেন কি পরবর্তীতে আমরা যখন একটা বড় কোনো সমস্যায় পড়ি বা বড় কোনো যখন আমাদের আর্থিক টানাপোড়েন শুরু হয়, তখন আমরা কি করি? ব্যাংক থেকে সেটা আমরা নিয়ে আসি। তো ফ্যাটের কাজটা হলো সেম, অর্থাৎ আমাদের বডিতে যে শক্তি সরবরাহ করে সেটা মেইনলি করে হলো শর্করা বা শ্বেতসার। যখন বডিতে এটার একটু অভাব তৈরি হয়, যে বডিতে শক্তির প্রয়োজন কিন্তু আমি যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু পরিমাণ শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য আমি গ্রহণ করতেছি না, তখন কি করে বডি ওই ফ্যাটের মধ্যে থেকে তারা কি মানে শক্তিটা তারা নিয়ে নেয়, ওই ব্যাংকে জমানো ছিল শক্তি আগে থেকে। তাই ফ্যাট যেন বেশি না থাকে, অর্থাৎ ফ্যাট যদি বেশি যেন না থাকে তাহলে হলো আমার শক্তি আনইউজড অবস্থায় বেশি আছে। অর্থাৎ ব্যাংকে বেশি টাকা থাকলে যেমন সমস্যা, সরকার বিভিন্ন ধরনের প্রবলেম করে ফেলতে পারে যে কেন এত বেশি টাকা তোমার কোত্থেকে ব্যাংকে আসলো, কি করছো তুমি। এরকমই ঠিকভাবে ফ্যাট উপকারী। ফ্যাট হলো শক্তি সঞ্চয় করে রাখার জন্য, যেন বিপদের সময় কাজে লাগাইতে পারে, কিন্তু এমন কোনো সঞ্চয় রাখা যাবে না যেটা বডির জন্য ক্ষতিকর। অর্থাৎ একটা পরিমাণ মতো সঞ্চয় আমরা রাখতে পারি, যেটা আমাদের হঠাৎ করে বডির যখন প্রয়োজন হবে তখন যেন সে এই ফ্যাটের সোর্স থেকে শক্তিটা নিয়ে নিতে পারে। আচ্ছা, এটা আমরা পরবর্তী আলোচনা করব। এটা হলো ফ্যাটের একটা কেমিক্যাল ফর্মুলা। এই যে এখানে দেখতে পাচ্ছ যে ফ্যাটি অ্যাসিডের চেইন দেওয়া আছে, এই চেইনগুলো পলিমার, আর এটার সাথে গ্লিসারলের একটা পার্ট যুক্ত আছে। তো আমরা জৈব রসায়নে যখন এগুলো পড়বো আরো বিস্তারিত পড়বো, কিভাবে এগুলো তৈরি করতে হয় বা এটা থেকে কি কি বাই প্রোডাক্ট কো প্রোডাক্ট তৈরি করতে হয়, সবই আমরা আরো বিস্তারিত পড়বো। তো এই অধ্যায়ে এটার আসলে তেমন কোনো আলোচনা নাই, জাস্ট এই বেসিক আলোচনাগুলো যেগুলো করতেছি এগুলো তোমরা একটু যদি মনে রাখতে পারো তাহলে এই আশা করি উপকৃত হবে। আচ্ছা, তারপরে দেখতেছি যে ভিটামিন এবং অন্যান্য। ভিটামিন জিনিসটা কি? ভিটামিন হলো আসলে এমন একটা কম্পাউন্ড যেটা আমরা কি বলতে পারি, এটা আমরা যে প্রভাবক করে আসছি না, প্রভাবক যে কোনো একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে অন্যান্য বিক্রিয়ার কোনো কাজকে তারা কি করতে পারে, আরো ত্বরান্বিত করে, আরো দ্রুততার সাথে কাজটা সম্পন্ন করে। তো ভিটামিন একটা এই ধরনের কম্পাউন্ড, অর্থাৎ তাদের আসলে মেইনলি তেমন ভূমিকা নাই, কিন্তু তারা যেটা করে বিভিন্ন ধরনের শারীরিক বিক্রিয়াগুলো যেগুলো আমাদের বডিতে হয় প্রতিনিয়ত হচ্ছে, এগুলোকে তারা কি করে? বুস্ট করে, আরো পাওয়ার শক্তি বাড়ায়, অথবা এগুলো করার জন্য একটা উপযুক্ত পরিবেশ তারা তৈরি করে। বিভিন্ন ধরনের ভিটামিনের বিভিন্ন ধরনের ভূমিকা। হ্যাঁ, আমরা বই খুললে দেখতে পারবো ভিটামিন বি এর ভূমিকা, ভিটামিন এ এর ভূমিকা, ভিটামিন ডি এর ভূমিকা, এবং এই সকল ভিটামিনের অভাবে আমাদের কি হতে পারে? নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে। ঠিক আছে, এক একটা ভিটামিনের কাজ কিন্তু এক এক রকম। এবং সবসময় মনে রাখবা, ভিটামিন হলো এমন একটা খাদ্য যেটা আমাদের বডির জন্য খুব বেশি প্রয়োজন না, মানে এমন না যে অনেক বেশি প্রয়োজন আমাদের, এটা সবসময় এটা হলো প্রতিদিন প্রয়োজন। ভিটামিনটা আমাদের প্রতিদিন দরকার, কিন্তু অবশ্যই বেশি পরিমাণে দরকার না। আমাদের খুব একটা মিনিমাম পরিমাণ যদি আমরা প্রতিদিন ভিটামিন আমরা নিতে পারি বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে, তাহলে আমাদের আসলে বডি যে চাহিদা সেটা পূরণ হয়ে যায়। এমন না যে ভাত আমরা পেট ভরে খাবো, তো ভিটামিন সি আমরা পেট ভরে লেবু খাবো বা পেট ভরে কমলা লেবু খাবো, এমন কোনো বিষয় না। পেট ভরে লেবু বা পেট ভরে কমলা লেবু খাইতে হবে এমন কোনো কথা নেই। মানে একদম মিনিমাম একটা জাস্ট হলো কমলা লেবু, প্রতিদিন যদি আমরা কমলা লেবু খাই বা প্রতিদিন যদি লেবু খাই, আবার এর সাথে তাহলে ভিটামিন সি হবে। প্রতিদিন যদি একটু মরিচ খাই, ভিটামিন সি এর সোর্স হবে। প্রতিদিন যদি একটু ছোট মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের শাকসবজিগুলো খাই, তাহলে প্রতিদিন অল্প অল্প করে খেলে আমাদের খেয়ে যাবে, ভিটামিনের যে অভাবটা সেটা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভিটামিন আমার খুব বেশি পেট ভরে খাইতে হবে এমন কোনো বিষয় না, কারণ ভিটামিনের মেইন কাজটা আসলে শক্তি উৎপাদন না, তার মেইন কাজ হলো বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজগুলোকে তার সে কি করতে পারে? আরো বুস্ট আপ করতে পারে। তো এই বিষয়ে যখন আমরা জানবো, তো বইয়ে দেখো তোমাদের প্রায় সকলের বই, বিভিন্ন রাইটারের বই বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে কি কি ভিটামিন এবং সেই ভিটামিনের ফর্মুলা গুলো কি কি আছে, এবং এই ভিটামিন গুলো আমরা কোন কোন খাবারের থেকে পাবো, সোর্স কি, এবং এগুলোর অভাবে কি কি রোগ হয় সেটাও জানতে পারবো। তো আমরা এখন যে স্লাইডটা ওপেন করব, যারা একটু সাহসী আছো তারা ইজিলি স্লাইডটা দেখতে পারো, আর যারা একটু ভয় পাও, বিশেষ করে অনেকে আছো যে একটু বিদ্যুতের টাইপ রোগগ্রস্ত ছবিগুলো দেখলে একটু ভয় পাও, তারা চাইলে ছবিগুলোর অংশটা একটু হাত দিয়ে ঢেকে তারপর বাকি টেক্সটটা তোমরা পড়তে পারো। আর বেশি সমস্যা হলে তোমরা বই থেকে ওষুধ দেখে নিতে পারো। আমরা জাস্ট ছোটখাটো একটা আলোচনা করবো
খেয়াল করে দেখো যে রেটিনলের অভাবে কি হয়, যে রেটিনল হলো আসলে ভিটামিন এ, এটার অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। ক্যালসিফেরল হলো ভিটামিন ডি, এটার অভাবে রিকেট নামক রোগ হয়, রিকেট নামক রোগ হয়। তারপর আছে থায়ামিন, থায়ামিন হলো ভিটামিন বি1, এটার অভাবে কি হতে পারে, বেরি রোগ হতে পারে। তারপর আছে রিবোফ্লাভিন, এটা হলো ভিটামিন বি2, এটার অভাবে জিহ্বায় প্রদাহ বা ডার্মাটিটিস রোগ হতে পারে। তারপর আছে ফলিক অ্যাসিড, এটা হলো বি12 মানে বি12, এটার অভাবে কি হতে পারে, রক্ত শূন্যতা হতে পারে। আর আছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হলো ভিটামিন সি, হ্যাঁ, এটার অভাবে কি হতে পারে, স্কারবি রোগ হতে পারে। তো আমি যেটা আগে বলছিলাম যে যারা একটু সাহসী আছে তারা পরবর্তী স্লাইডগুলো দেখতে পারো। পরবর্তী স্লাইডের মধ্যে আমরা যে এই যে রোগগুলো নাম করলাম, রাতকানা রোগ, রেকেট রোগ, বেরি রোগ, জিহ্বায় প্রদাহ, এগুলো আসলে রোগগুলোর বাস্তব চিত্র দেখবো, যেগুলো হলে কি কি হতে পারে। তো চিত্রগুলো দেখলে কি হবে, যে আমরা যখন ছবিগুলো দেখবো তখন আমরা ভয় পাবো, আর ভয় পেলে কি হবে, আমরা চাবো যে এই রোগগুলো যেন আমাদের এবং আমাদের পরিবার পরিজনদের না হয়। তখন আমরা এই রোগগুলো যেন না হয়, তাহলে আমাদের কি, এটার জন্য খাদ্য খেতে হবে পরিমাণ মতো, এই ভিটামিনগুলোর অভাব তো আমাদের পূরণ করতে হবে। এই ভিটামিনগুলো পূরণ করার জন্য যেসব খাদ্য আমাদের গ্রহণ করতে হবে, আমরা সেগুলো বেশি বেশি করে খাবো এবং প্রতিদিন খাবো, তাতে আমাদের ভিটামিনের যে অভাব সেটা কমবে। আচ্ছা, দেখো প্রথমে রাতকানা রোগ যে এমন হয়ে যাচ্ছে, চোখের চেহারা একদম বুদবুদে দেখতে। তো এটা যদি আমরা না পেতে চাই তাহলে আমাদের কি খেতে হবে, মাছ, ডিম, মাখন, পনির, কলিজা যেগুলো খেতে হবে। আমি আবারও বলতেছি, যাদের ছবিতে একটু সমস্যা আছে বা একটু ভয় পাও, তারা ছবিটা হাত দিয়ে ঢেকে রাখতে পারো। হ্যাঁ, তো আমরা পরবর্তী টপিকে আসি যে মাছ, ডিম, মাখন, পনির, কলিজা যেগুলো যদি আমরা ঠিকভাবে খাই, পরিমাণ মতো খাই, তাহলে আমাদের রাতকানা রোগ কখনোই হবে না। রিকেট রোগ দেখো পাটা বেঁকে গেছে, পায়ের হাড়টা আস্তে আস্তে বেঁকে যাবে। আমাদের পা যখন সোজা থাকে, এই পাটা আস্তে আস্তে কি বেঁকে গেছে। তো কড লিভার তেল যদি খাই সবসময়, তো রিকেট রোগ কখনো হবে না। তারপর আছে বেরি রোগ, খুবই মানে এখানে যে এরকম হাতের মধ্যে ঘায়ের মতো হয়ে যায়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকালে একবার বেরি রোগ হয়েছিল, এবং এই কারণে তার শৈশবে তার একাডেমিক ক্যারিয়ার অর্থাৎ পড়াশোনা প্রায় 1 বছরের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের কি খেতে হবে, বাদাম খেতে হবে, দুধ খেতে হবে। আগের দিনে মানুষ তো আসলে দেখা যাচ্ছে এত রিসার্চ করতো না, বা কি কি খেলে কি কি রোগ হয় না জানতো না, কিন্তু এখন তো আমাদের এখন আমরা যারা কেমিস্ট্রি স্টুডেন্ট আছি বা যারা খোঁজ খবর রাখে, তারা জানে যে কি কি খাবার খেলে আমাদের কি কি রোগ হয় না। ঠিক আছে, আর কি আছে এখানে, ডার্মাটিটিস রোগ, যে জিহ্বার মধ্যে প্রদাহ হয়, একটা উপরের যে অংশটা থাকে এটা আস্তে আস্তে ক্ষয়ে পড়ে যায়। তো এটা দেখতে জিহ্বার স্বাদ চলে যায় এবং জিহ্বা যন্ত্রণা করে। তো এইটা যদি আমরা না চাই, তাহলে আমাদের মাছ, ডিম, দুধ, মাংস, ময়দা, কলিজা এইগুলো খেতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে, আর হলো স্কারবি রোগ। স্কারবি রোগটা কি, এই যে দাঁতের মাড়ির সাথে দাঁতের যে অংশটা জোড়া লাগানো ছিল, এগুলো আলাদা হয়ে যায়, যার ফলে কি দাঁত নড়বড়ে হয় এবং প্রচুর ব্যথা করে। হ্যাঁ, এবং সবসময় রক্ত পড়তে থাকে মাড়ি দিয়ে। তো এটা যদি আমরা না চাই, তাহলে আমরা কমলা, টমেটো, কাঁচামরিচ, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আমাদের কি সবসময় খেতে হবে। আর অনুমোদিত প্রিজারভেটিভ দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। আচ্ছা, ভিটামিন সি সম্পর্কে আরেকটা কথা আমি বলে দেই, যে ভিটামিন সি হলো এমন একটা ভিটামিন যেটাকে বলা হয় মিরাকল অফ ভিটামিন। অর্থাৎ তুমি ধরো সকল ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, সরি ভিটামিন ই সবই খেলে, কিন্তু তুমি কি ভিটামিন সি খেলে না। তোমার মনে হতে পারে আচ্ছা সকল ভিটামিন তো একবারে খেতে হবে, তা না, আমি অন্যগুলো খাইলাম আর সিটা পরে একদিন খেয়ে নিব। এটা একটা সমস্যা হলো, ভিটামিন সি হলো মিরাকল অফ ভিটামিন বলা হয়, যে ভিটামিন সিটা পরিমাণে খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু ভিটামিন সি এর অনুপস্থিতিতে কোনো ভিটামিন কি করতে পারে না, সঠিকভাবে কাজ করতে পারে না। অর্থাৎ অন্য ভিটামিনের যে কাজগুলো আছে, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলোর যে বিভিন্ন ধরনের কাজগুলো আছে, এদের যে মেন কাজগুলো এটা কি করতে পারে না, এরা এই ভিটামিন সি এর অভাবে করতে পারে না, বা ভিটামিন সি যদি অনুপস্থিত থাকে তাহলে তারা এই কাজগুলো সঠিকভাবে করতে পারে না। তাই এই সকল ভিটামিনের মধ্যে ভিটামিন সি হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন সি এর অভাবে আমি যতই ভিটামিন নিই না কেন, সেগুলো সঠিকভাবে কাজ করতে পারবে না। এর জন্য ভিটামিন সি কে বলা হয় মিরাকেল অফ ভিটামিন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এটা পরীক্ষায় আসার জন্য না, আমাদের প্রাথমিক জীবনের জন্য আমরা, আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমরা এটা জানা থাকে, তাতে আমাদের পুষ্টি খাদ্যের যে খাদ্য গ্রহণের যে পুষ্টিমান সেটা আমরা ঠিক রাখতে পারবো। আচ্ছা, অনুমোদিত প্রিজারভেটিভ দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। প্রিজারভেটিভস নামটা আমরা সবাই শুনছি। প্রিজারভেটিভ দ্বারা কি করে, প্রিজার্ভ করে, খাদ্য প্রিজার্ভ করে। অর্থাৎ প্রিজারভেটিভস কিন্তু তাহলে ভালো জিনিস হওয়ার কথা, খাদ্য প্রিজার্ভ করতে, খাদ্য সংরক্ষণ করতেছে, কিন্তু না, খাদ্য সংরক্ষণ আমরা প্রাকৃতিক উপায়ে করতেছি না কৃত্রিম উপায়ে করতেছি, এটা হলো ফ্যাক্ট। এখন প্রাকৃতিক যেগুলো প্রিজারভেটিভ আছে, এগুলো সাধারণত আমাদের শরীরের জন্য কিনা কোনো তেমন ক্ষতিকর করে না। আমরা জানি প্রাকৃতিক সোর্স যেগুলো আছে, এগুলো আমাদের শরীরের জন্য তেমন ক্ষতিকর হয় না। কৃত্রিম প্রিজারভেটিভস আমরা ইউজ করি, বাইরে যেগুলো যে দেখা যায়
ফলমূল শাকসবজি এগুলো যারা বাইরে বিক্রি করে তারা কৃত্রিম কেমিক্যাল ইউজ করে যেটা পচন না করে। যে কৃত্রিম কেমিক্যাল আমরা ইউজ করতে পারবো, কিন্তু সেটা একটা কি থাকতে হবে, লিমিটেশন থাকতে হবে, যে এই লিমিটেশন পর্যন্ত আমরা যদি কেমিক্যাল ইউজ করি তাহলে সেটা গ্রহণযোগ্য, কিন্তু এর চেয়ে বেশি যদি দেওয়া হয় তখন সেটা কি হতে পারে, আমাদের বডির জন্য ক্ষতিকর কারণ হয়ে যেতে পারে। এবং এই কারণে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বেড়েই চলতেছে, বিশেষ করে ক্যান্সারের পরিমাণ কিন্তু প্রচুর বাড়ছে, কারণ এই ধরনের কেমিক্যাল গুলো প্রায় সবই হলো কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল। এগুলো আসলে আমাদের মানে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা টার্মে গিয়ে এটা আমাদের বডিতে বিভিন্ন ধরনের ক্যান্সার রোগ তৈরি করে, ব্লাড ক্যান্সার হয় বা বিভিন্ন ধরনের টিউমার তৈরি করে। তো এগুলো আমাদের খেয়াল রেখে খেতে হবে, মানে আমাদের খাদ্য অনুমোদিত প্রিজারভেটিভস যারা খাদ্য সংরক্ষণ কৌশল আমাদের জানতে হবে। তো এই প্রিজারভেটিভস আমরা কেন ইউজ করবো, আমরা কেন ইউজ করবো, যেন হলো কাঁচা খাদ্যটা যেন সহজে কি না হয়, দ্রুত নষ্ট না হয়। হ্যাঁ, আমরা জানি কাঁচা খাদ্য বা রান্না করা খাদ্য খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, সুতরাং আমাদের যদি খাদ্য সংরক্ষণের কৌশল যদি না জানি, আমি যদি খাদ্য সংরক্ষণের কেমিস্ট্রিটা, বেসিক কেমিস্ট্রিটা যদি না জানি, তাহলে আমরা কি রাখতে পারবো না সেই খাদ্যটাকে, হ্যাঁ, দূষণ মুক্ত বা সঠিক বা পুষ্টিমান সমৃদ্ধ কি করতে পারবো না, রাখতে পারবো না। তো আমাদের জন্য কি করতে হবে, মূলনীতি আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, একটা খাদ্য সংরক্ষণের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে অণুজীব কি হারে, একটা যে ব্যাকটেরিয়া বা অণুজীব যেগুলো আছে এগুলো কি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এমন তো প্রশ্ন আসতে পারে, ব্যাকটেরিয়া কত আছে, এটা তো 2-3টা না থাকলে আর কি করবে, কত আর খাবার খাবে, এত ছোট একটা ব্যাকটেরিয়া, এটা কি খাবার খেয়ে আর কি নষ্ট করবে। কিন্তু ব্যাপারটা সমস্যা হলো এরা জ্যামিতিক হারে বাড়তে থাকে, বংশবিস্তার যেটা হয় জ্যামিতিক হারে হয়, অর্থাৎ এরা 1 থেকে 2 হয়, 2 থেকে এরা 8 হয়, 8 থেকে এরা 16 হয়, 16 থেকে 32 হয়, এটা জ্যামিতিক হারে বাড়তে থাকে। যার ফলে হয় কি, আমরা যদি একটা চার্ট দেখি তাহলে দেখা যায় চার্টে এরকম বলা থাকে যে 10 মিনিটে যদি একটা ব্যাকটেরিয়া 2টা ব্যাকটেরিয়া পরিণত হয়, 20 মিনিটে সেটা 4টায় হবে, 30 মিনিটের সময় 8টা হবে, 1 ঘন্টা পর সেটা হবে 64টা, আর 2 ঘন্টা পর সেটা হয়ে যাবে 4000, 3 ঘন্টা পর সেটা হয়ে যাবে 2,60,000। খেয়াল করে দেখো, 2,60,000 হয়ে গেছে মাত্র 3 ঘন্টা পরে। হ্যাঁ, আর ঠিক 4 ঘন্টা পরে হয়ে যাবে 17 কোটি। ভাবা যায় এটা? অর্থাৎ এটা একটা অ্যাজাম্পশন, এটা এমন না যে এটা সকল ব্যাকটেরিয়া ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা তোমাদের ধারণা দিলাম যে এইভাবে জ্যামিতিক হারে বাড়তে থাকে। 10 মিনিটে যেটা ছিল 2টা, 4 ঘন্টা পরে সেটা হয়ে গেছে 17 কোটি। তার মানে 8 ঘন্টা পরে সেটা কোন লেভেলে চলে যাবে, অসংখ্য অগণিত, মানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে এদের এইটাই হলো প্রবলেম, এই কারণে তারা কি করতে পারে, ফুডটাকে খুব সহজে নষ্ট করে ফেলতে পারে। হুম, তো কিছু কিছু অণুজীব আছে খাদ্যটাকে নষ্ট করে পচিয়ে ফেলে, আর কিছু কিছু অণুজীব আছে শুধু খাদ্যটাকে নষ্টই করে না, সে আবার এই বিক্রিয়া করে আলাদা পয়জন তৈরি করে। যার ফলে দেখবো অনেক সময় কিছু মানে পচা খাবার খেলে আমাদের দেখা যায় মোটামুটি বদহজম হয়, আবার কিছু কিছু খাবার খেলে, পচা খাবার খেলে আমাদের যেটা হয় ফুড পয়জনিং হয়, বমি হয়ে যায় বা শরীর অসুস্থ হয়ে যায় বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তখন আমাদের হাসপাতালে নিতে হয় এবং যেগুলো ফুড আমরা খেয়েছি এগুলো বডি থেকে বের করে নিয়ে যেতে হয় এবং পয়জনটাকে সরিয়ে ফেলতে হয়। এটাকে বলা হয় ফুড পয়জনিং। এটাও হতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে খারাপ, ব্যাকটেরিয়ার মধ্যে আবার কিছু স্পেশাল খারাপ আছে যারা হলো শুধুমাত্র খাদ্যটাকে নষ্টই করবে না, তারাও এটার মধ্যে বিষ তৈরি করবে, যাতে করে এই বিষটা খেয়ে তোমার মধ্যে ফুড পয়জনিং হয়। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেন আমার খাদ্য সংরক্ষণের সময় যেন আমাদের ফুড পয়জনিং এর ব্যাপারটা যেন না আসে। খাদ্যটাকে অবশ্যই 20 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেন খাদ্য সংরক্ষণ না করা হয়। কেন? কারণ এর চেয়ে উপরে গেলে যে দুইটা সম্ভাবনা থাকবে। দুইটা সম্ভাবনা কি, একটা হলো বিভিন্ন ধরনের অণুজীব আছে যারা একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর তারা কি ইজিলি বেঁচে থাকতে পারে, এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হলো যে এর চেয়ে বেশি যদি আমি সবসময় রাখার চেষ্টা করি তাহলে খাদ্যের যে পুষ্টিমান আছে, ওই যে বলছিলাম যে বিভিন্ন ধরনের ভিটামিন বলো বা পুষ্টিগুলো, এগুলো আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফর্মুলা, তো এদের মধ্যে যে বন্ডিংটা আছে এটা আস্তে আস্তে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আমরা কি করতে পারবো না, এই যে এর চেয়ে বেশি হিটে রাখলে আমাদের খাবারের পুষ্টিমান নষ্ট হয়ে যেতে পারে। তারপর কি আমাদের সংরক্ষণের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ক্যানিং করবে। ক্যানিং মানে কি, ক্যান করছো না, ওই যে আমরা ইউজ করি কোকা কোলার ক্যান। ক্যান মানে কি, ক্যান মানে হলো বা সঠিক বাংলায় বলে কৌটা, অর্থাৎ খাবারকে কৌটার মধ্যে, আমরা তো কৌটা রাখি, কৌটার মধ্যে রাখি না, বিস্কিট রাখি, মুড়ি রাখি, চিড়া রাখি। তো আমরা এই অর্থে জানা করে রাখবো, আমরা চাইলে মাছ কৌটা করে রাখতে পারি, সবজিও কৌটা করে মধ্যে রাখতে পারি, মাংস কৌটার মধ্যে রাখতে পারি, ফলমূল কৌটার মধ্যে রাখতে পারি, তবে এটা একটা বিশেষ প্রসেসের মাধ্যমে আমরা সেটা রাখবো। সুতরাং এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের বাসায় খাবার দাবার সংরক্ষণের সময় আমরা কিন্তু খুব ইজিলি আরো অনেক ধরনের ওয়ে বের করতে পারবো, যে এইভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি, ওইভাবে সংরক্ষণ করতে পারি। এটা আমাদের জানার জন্য দরকার, আমাদের দৈনন্দিন কাজের জন্য খুবই উপকারী। ড্রাইং করলে কি হবে, ওই যে আর্দ্রতা কমে যাবে, আর্দ্রতা কমলে কি হবে, অণুজীব সহজে বাঁচতে পারবে না, ওই যে গ্রো করতেছিল জ্যামিতিক হারে, সেই জ্যামিতিক হারে সে গ্রো করতে পারবে না। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে ক্যানিং করব, ড্রাইং করব, ফ্রিজিং করব, এগুলো কেন করব, যেন অণুজীবটা জ্যামিতিক হারে বৃদ্ধি না পেতে থাকে।
দুই একটু থাকলে বেশি, 2টা 3টা 4,000 5,000 থাকলে সমস্যা নাই, কিন্তু যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হয়ে যাবে তখন হলো সমস্যা, তখন ব্যাকটেরিয়াটা এই খাদ্যটাকে পচিয়ে ফেলে। আর প্রিজারভেটিভ বা সংরক্ষণ রাখতে পারতে, আমরা যদি এত কিছুর পরেও যদি আরো কিছু ইউজ করি, প্রিজারভেটিভ আছে ইউজ করতে পারবো অবশ্যই, প্রাকৃতিক কিছু প্রিজারভেটিভ, যেমন ভিনেগার একটা প্রিজারভেটিভ। হ্যাঁ, ভিনেগার দিলে কি হবে, ভিনেগার হলো এক ধরনের মৃদু অ্যাসিড, আমরা জানি যে মৃদু অ্যাসিড, তো এটা যখন অম্ল মাধ্যমে কি করতে পারে না, অণুজীব সহজে বাঁচতে পারে না, সুতরাং আমরা যদি মৃদু অ্যাসিড ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে সে প্রিজারভেটিভ ইউজ করে, তাহলে এখানে অণুজীব কি করে বেশিক্ষণ বাঁচতে পারবে না, বা কি করতে পারবে না, জ্যামিতিক আর বৃদ্ধি পেতে পারবে না। আর কি এই প্রত্যেকটা কাজের মাধ্যমে আমাদের মেন উদ্দেশ্যটা হতে হবে কি, পরিবেশটাকে নির্বীজকরণ করা অথবা স্টেরিলাইজ করা। ওই যে আমরা স্যানিটাইজেশন করি না এখন এই করোনার সময়, অনেকটা এরকমই, যে পরিবেশটাকে আমরা এমনভাবে তৈরি করব যে হিটটা 20 ডিগ্রির উপরে যেন না থাকে, ফুড পয়জনিং যেন না হয়, জ্যামিতিক হারে যেন বৃদ্ধি না পায়, খাবারটাকে ক্যানিং করে রাখবো, খাবারটাকে ড্রাই করবো, খাবারটাকে ফ্রিজ করবো, তারপর প্রিজারভেটিভ ইউজ করবো। সকল জিনিসের একটাই উদ্দেশ্য হবে, সেটা হলো খাদ্যটাকে সঠিক রূপে সংরক্ষণ করা। ঠিক আছে, তো আজকে আমরা আসলে আর ডিটেইলস যাব না, অনেক সময় নিয়ে নিলাম তোমাদের। আশা করি পরবর্তী ক্লাসে আমরা ইয়ে সম্পর্কে জানবো, এই যে আমাদের ক্যানিং, ড্রাইং, ফ্রিজিং গুলো সম্বন্ধে বিস্তারিত জানবো এবং ভিডিও দেখবো। সামনের ক্লাসটা আরো বেশি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে মোটামুটি আসলে বেসিক আলোচনা করলাম, যেহেতু অধ্যায় শুরুতেই একেবারে পুরোপুরি ঢুকে যে চলে গেলে দেখা যাবে বুঝতে সমস্যা হবে। আমি চাচ্ছি হলো তোমাদের মতো করে ইজিলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে যেভাবে ইউজ করি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা চারপাশে যা যা দেখি, এই সবগুলা জিনিসের মাধ্যমে ধীরে 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 আমরা যদি কেমিস্ট্রিটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি, কর্মমুখী করতে পারি, তাহলে সেটা কি হবে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, নিজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কি হবে, উপকার হবে। আর আজকের অধ্যায়ের আর কিছু বলবো না। তোমাদের যা যা পড়িয়েছি তোমরা একটু বই থেকে দেখে নিতে পারো। আর যেটা বলবো যে আমি স্লাইডের শুরুতেই আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি, যদি পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন দিলে আমি আশা করি তোমাদের সমস্যা সলভ করে দিতে পারবো। আর এছাড়াও যদি তোমরা যোগাযোগ রাখতে চাও, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রাখতে পারো। ফেসবুকে আমার নাম অমিত চন্দ্র সার্চ দিলে পেয়ে যাবে, অথবা জিমেল অ্যাকাউন্টেও তোমরা চাইলে আমাকে অ্যাড করতে পারো। তবে আমি মনে করি ফেসবুক অথবা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারলে ইজিলি আমি তোমাদের প্রবলেম সলভ করতে পারবো। আর এই করোনাকালীন মৌসুমে তোমরা যেহেতু স্কুল কলেজ বন্ধ, আশা করবো যে বাসায় বসে একেবারে পড়াশোনা অফ না করে বাসায় বসে পড়াশোনার জন্য চালিয়ে যেতে পারো, তাতে করে তোমাদের পুরোপুরি হয়তো যে সমস্যাগুলো সলভ হবে না, কিন্তু কিছুটা হলেও তোমরা এগিয়ে থাকতে পারবে। আর বিশেষ বলতে চাই যে সাবধানে থাকতে হবে, যেহেতু আসলে এটা দেশের সমস্যা না, একটা বৈশ্বিক মহামারী পরিস্থিতি। আশা করব এই ধরনের পরিস্থিতিতে সাবধানে থাকবে। তোমাদের যে কোনো ধরনের সমস্যায় গরিপুর সরকারি কলেজ, গরিপুর ময়মনসিংহ তোমাদের পাশে আছে। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, পাশে বেল আইকন চাপতে পারো, তাতে করে পরবর্তী ক্লাস যখন আমি আপলোড দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর কথা বাড়াবো না, আজকে